হ্যালো, আসসালামু আলাইকুম। এলিমিনেটর ম্যাচ এবং আইপিএল 2024-এর এলিমিনেটর ম্যাচে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস। সো এই ম্যাচ নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে প্রথমে আপনাকে আমি দুইটা ভাগ মানে আমার ভিডিওতে দুইটা পার্ট ভাগ করব এবং সেই দুইটা পার্ট কেমন হচ্ছে, কোন দল এগিয়ে আছে, কোন দলের সম্ভাবনা সেকেন্ড কোয়ালিফায়ারে যায় এবং কোন দল জিততে পারে এই ম্যাচ, এই সব বিষয় নিয়ে কথা বলবো এবং রিসেন্ট পাস্ট পারফরমেন্স সব কিছু নিয়ে কথা বলবো। সো ভিডিও শুরু করার আগে যেটা আমি বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজে একটা ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে প্রচুর খেলা নিয়ে ডিসকাশন হয় এবং আশা করি আপনার সবগুলো ভিডিও ভালো লাগবে। সো ভিডিও শুরু করার আগে যদি আমি প্রথমে রাজস্থান রয়্যালসের কথা বলি, তাহলে তারা টুর্নামেন্টটা শুরু করে হচ্ছে প্রথম 9 ম্যাচে 8টা ম্যাচ জিতে এবং আমরা সবাই ধরে নিয়েছিলাম যে হয়তো তারা 1 নম্বর অথবা 2 নম্বর পজিশন থেকে লিগটা শেষ করবে। বাট প্রশ্ন হচ্ছে যে একটা দল যদি জাস্ট কয়েকটা ব্যাটসম্যানের উপর ডিপেন্ডেবল থাকে তাহলে সেখানে কিন্তু আপনি এই দলটাকে নিয়ে বেশি কিছু এক্সপেক্ট করতে পারেন না। আমি কিভাবে এই কথাটা বললাম, আমি যদি ডিটেলসে বলতে চাই, সামজু স্যামসাং রান করেছে 504, দেন রিয়ান পারাগ রান করেছে 531, জাইসওয়াল রান করেছে 348, দেন জশ বাটলার রান করেছে 359। এই যে চারজন ব্যাটারের নাম বললাম, এই চারজন ব্যাটার ব্যতীত কিন্তু এখন পর্যন্ত তাদের যে 5 নম্বর ব্যাটার তার রান হচ্ছে 89 রান। মানে একটা জিনিস ভাবেন যে তাদের 4 নম্বর ব্যাটসম্যান, মানে আমি তাদের যে স্ট্যাটিস্টিক যেটা আমি বললাম আর কি ব্যাটসম্যানদের এইবার আসরের, সেইখানে জশ বাটলার 359, এর পরের ব্যাটসম্যানের রান হচ্ছে 89 রান। তাহলে আপনি এই টিমটাকে নিয়ে যে দলের ডিপেন্ডেবল শুধুমাত্র 4জন প্লেয়ারের উপর, সেইখানে আবার জর্জ বাটলার কিন্তু এই মুহূর্তে দলের সাথে নেই, তিনি ইংল্যান্ডের হয়ে খেলতে তিনি অলরেডি আইপিএল ছেড়ে গেছে। সো আপনার দলে আছে মাত্র 3জন ব্যাটসম্যান যাদের উপর পুরো টিমটা ডিপেন্ড করতেছে। সো এই দলটাকে নিয়ে আপনি কতটুকু আশা করতে পারেন সেটা আপনার কাছে প্রশ্ন থেকে থাকলো। সো এইখানে রাজস্থান রয়্যালস মেইনলি এই জায়গাতেই সবচেয়ে বেশি পিছিয়ে আছে। কারণটা হচ্ছে যে একটা দল কখনো 3টা ব্যাটসম্যানের উপরে ডিপেন্ড করে একটা টুর্নামেন্টে ভালো করবে, এটা আসলে ভাবার বিষয় এবং আপনাকে ভাবতেই হচ্ছে এটা নিয়ে। তাদের আরও একটা মেইন রিজন ছিল হচ্ছে শিমরন হেটমায়ার যখন লোয়ার মিডল অর্ডারে ভালো করতেছিল শুরুর দিকে, বাট তিনি ইনজুরির কারণে লাস্ট অনেকগুলো ম্যাচ মিস করে এবং সেইখানে কিন্তু রাজস্থান রয়্যালসকে ভুগতে হচ্ছে। এবং আমি জানি না শিমরন হিটমায়ার আজকের ম্যাচে ব্যাক করবে কিনা, যদি ব্যাক করে তাহলে রাজস্থান রয়্যালসের জন্য ভালো, যদি ব্যাক করতে না পারে তাহলে কিন্তু তাদেরকে এই ম্যাচে ভুগতে হচ্ছে, এটা কিন্তু আমি শিওরলি বলতে পারি। অপরদিকে তাদের যদি বোলিংয়ের কথা আমি বলি, বোলিংয়েও কিন্তু তাদের একদম সেম একটা চেহারা। আমি ইউজি চাহাল বাদে এবং আবেশ খান বাদে ভালো পারফর্ম করার মতো বোলিং কিন্তু আমি পাইনি। ধরেন যে আপনি ইউজি চাহাল 17টা উইকেট নিয়েছে, আবেশ খান নিয়েছে 13টা উইকেট, এই যে তাদের যে কন্ট্রিবিউশন, এর পরের অবস্থানে হচ্ছে ট্রেন্ট বোল্ট উইকেট নিয়েছে 12টা 13 ইনিংসে, তারপরে সন্দীপ শর্মা যে আবার মেবি একটা ম্যাচে 5টা উইকেট নিয়েছে, তার 10টা উইকেট। সো এরপরে কিন্তু আর কোনো ভালো কোনো বোলিং বা ভালো কোনো এরকম কন্ট্রিবিউশন নাই যেটা আসলে রাজস্থানকে অনেক বেশি হেল্প করবে। কারণ টি-20 ম্যাচ জিততে গেলে আপনাকে ব্যাটিংরা কখনো ম্যাচ জেতাতে পারবে না, আপনাকে ম্যাচ জেতাবে বোলিংরা, সেখানেও অপশনস খুবই কম রাজস্থান রয়্যালসের। সো এইখানে কিন্তু রাজস্থান রয়্যালস অনেকখানি পিছিয়ে আছে এবং তাদেরকে এই জায়গা নিয়ে অনেক বেশি কিছু ভাবতে হবে যদি আজকের ম্যাচটা তাদের ভালো করতে হয়। অপরদিকে আমি যদি ব্যাঙ্গালোরের কথা বলি, তাহলে ব্যাঙ্গালোর প্রথম ম্যাচটা চেন্নাইয়ের সাথে ম্যাচটা হেরে যায়, এর পরের ম্যাচটা তারা জিতে যায়, এর পরের যে 6টা ম্যাচ তারা টানা কিন্তু 6টা ম্যাচ হেরে যায়। তাহলে টোটাল 8 ম্যাচের ভিতরে 7টা ম্যাচ তারা হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে। এবং তখন যদি আপনাকে যদি আমি প্রশ্ন করতাম যে এই ব্যাঙ্গালোর নিয়ে আপনার কি আশা বা এই ব্যাঙ্গালোর কত দূর যেতে পারে, বা এরা কি শেষ চারে খেলবে বা এরা কি ফাইনাল খেলতে পারবে, তখন মেবি আমাকে পাগল বলতেন বা গালিটাই দিতেন, কারণ তখন যে তাদের যে পারফরমেন্স সেটা কিন্তু আপ টু দ্য মার্ক ছিল না। এবং তাদেরকে নিয়ে কিন্তু প্রত্যেকটা বছর অনেক বেশি হাইপ থাকে, অনেক বেশি এক্সপেকটেশন থাকে যে এই দলটা অনেক ভালো কিছু করবে, বাট আদতেও কিন্তু তারা টুর্নামেন্টে এসে কিন্তু ভালো কিছু করতে পারে না। আমি জানি না কেন করতে পারে না, তাদের ভালো ব্যাটিং লাইন থাকে, তাদের ভালো বোলিং থাকে, তাদের হাই প্রোফাইল কোচ থাকে, বাট এরপরেও এই দলটা কিন্তু সাফল্য পায় না কখনো এবং তারা কিন্তু এখন পর্যন্ত আইপিএলের একটা ট্রফিও জিততে পারেননি। এইবার টুর্নামেন্টটার শুরুটাও কিন্তু সেম, আমরা কিন্তু এটা ধরেই নিয়েছিলাম যে প্রত্যেকবার যেটা আরসিবি করে থাকে যে হয়তো শুরুর দিকে একটা ম্যাচ ভালো খেলবে, তারপরে ওই 8, 9, 7 নম্বরে থেকে খেলাটা মানে টুর্নামেন্ট শেষ করবে। এইবারও সেম দিকেই আগাচ্ছিল, বাট হঠাৎ করে উইলজ্যাক্সকে যখন একাদশে ইনক্লুড করা হয় তখন থেকে মূলত কিন্তু দলটা পাল্টে যায় এবং প্রত্যেকটা খেলার ভিতরে একটা কনফিডেন্স
গ্রো হয় যে হ্যাঁ আমরা জিততে পারবো এবং আমাদের দ্বারা সম্ভব, এবং তখন সেই থেকে শুরু। আমি যদি তাদের ব্যাটিং লাইন আপের কথা বলি, এখানে কিন্তু অনেকেই কন্ট্রিবিউট করতেছে, যেমনটা আমি রাজস্থানে বললাম যে তাদের কন্ট্রিবিউশন মাত্র অপশন আছে মাত্র 3টা। আর আমি যদি আরসিবির কথা বলি, তাদের কন্ট্রিবিউটর কিন্তু অনেক। বিরাট কোহলি 708 রানে অরেঞ্জ ক্যাপ, এবং ফাফ ডুপ্লেসি 421 রান, রজত পাতিদার 331 রান, 361 রান, দেন দীনেশ কার্তিক 315 রান, ক্যামেরন গ্রিন 225 রান। এরপরে আরও আছে, আমি সবগুলো আসলে বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। সো তাদের একটা দলীয় চেষ্টা বা দলীয় একটা কন্ট্রিবিউশন, তারা কিন্তু এই দলের সাফল্যটাকে ধরা দিয়েছে, এবং দলীয় দলীয় কম্বিনেশন এবং দলীয় কন্ট্রিবিউশনের মাধ্যমে কিন্তু এই দলের সাফল্য, এবং তারা কিন্তু এখন শেষ 4-এ অবস্থান করতেছে। এইটা হচ্ছে আরসিবির একটা ভালো প্লাস পয়েন্ট, যে তারা অ্যাকচুয়ালি একজনের উপর বা 2জন বা 3জনের উপর ডিপেন্ডেবল না, তারা দল হিসেবে ভালো খেলতেছে। দ্যাটস ওয়াই তাদের ফলাফল আজকে তারা শেষ 4-এ জায়গায় করে নিয়েছে, যেটা আসলে টুর্নামেন্ট শুরুর 8 ম্যাচে কিন্তু আমরা এটা ভাবতেও পারিনি। সো তাদের যদি বোলিংয়ের কথা বলি, সেখানে ইয়াস দিয়াল 15 উইকেট, মোহাম্মদ সিরাজ 13 উইকেট এবং ক্যামেরন গ্রিন 9 উইকেট। এরপরেও কিন্তু আছে কারণ শর্মা আছে, আরও অনেকেই আছে যারা হচ্ছে, লকি ফার্গুসন আছে, এরা হয়তো রান খায় বাট সময়ের মধ্যে কিন্তু তারা ব্রেক থ্রু নিয়ে এসে দেয়। আপনার যদি মনে থাকে ইয়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের একটা বোলিং ছিল মিচেল ম্যাকলারেগান, নিউজিল্যান্ডের পেসার, সে কিন্তু প্রত্যেকটা ম্যাচে হচ্ছে 30-35 করে রান খাইতো, বাট সে কিন্তু সময় মতো ব্রেক থ্রু দিত। এটা হচ্ছে একটা টি-20 দলের বা একটা টি-20 লিগ খেলতে গেলে আপনার দলে এরকম একটা বোলিং দরকার, সে রান খাবে বাট আপনাকে উইকেট নিয়ে এসে দিবে। যেমনটা এখন বর্তমানে চেন্নাই সুপার কিংসের তুষার দেশপান্ডে, সে রান খায় বাট সে কিন্তু উইকেট নিয়ে এসে দেয়। সো উইকেট টেকার বোলিং কিন্তু আরসিবিতে অনেকগুলো অপশনস আছে। সো আরসিবি এই জায়গায় এগিয়ে আছে, এবং তাদের যদি আমি হেড টু হেডের কথা বলি, তাহলে আরসিবি কিন্তু এগিয়ে। তাদের যে যতগুলো বার দেখা হয়েছে তাদের মধ্যে 15 বার জিতেছে হচ্ছে আরসিবি, 13 বার জিতেছে রাজস্থান রয়্যালস, এবং 3টে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। সেই সাথে লাস্ট 10 ম্যাচে যদি তাদের হেড টু হেডের কথা বলি, তাহলে কিন্তু তারা 7 ম্যাচ জিতে এগিয়ে আছে আরসিবি, এবং 3 ম্যাচ জিতে কিন্তু পিছিয়ে আছে হচ্ছে রাজস্থান রয়্যালস। সো এই হচ্ছে পরিসংখ্যান এবং রিসেন্ট পাস্ট পারফরমেন্স এবং দলের অবস্থান, আমি সব কিছু বলে দিলাম। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ম্যাচটাতে ব্যাঙ্গালোর এগিয়ে থাকবে, এবং ব্যাঙ্গালোর কিন্তু সেকেন্ড কোয়ালিফায়ারে হয়তো এসআরএসের হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে। এটা আমার প্রেডিকশন। আপনার প্রেডিকশন কি, এবং দলে কাদের ইনক্লুশন দরকার, এবং দলে কাদেরকে নিলে আরসিবি ভালো করতে পারবে, আরও বেশি ভালো করতে পারবে, এবং রাজস্থান রয়্যালস কীভাবে কামব্যাক করবে, এই সব কিছু আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।